হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব স্পাই এক্স ফ্যামিলি সিজন 3-এর এপিসোড 13। আগের পর্বে আমরা দেখেছিলাম হুইলার আর ফিওনার মধ্যে তীব্র লড়াই চলছিল। ফিওনা তাকে নির্মমভাবে আঘাত করছিল, যেটাতে হুইলার হতভম্ব হয়ে তাকিয়ে দেখছিল এবং ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। আসলে মানুষের শতভাগ শক্তিই আসে তাদের মস্তিষ্ক থেকে, আর এটা সক্রিয় হলে নিজের পেশিতেও আঘাত লাগতে পারে, যেমনটা এখন ফিওনার হচ্ছে। আপাতত ফিওনাকে তার মস্তিষ্কই শক্তি যোগাচ্ছে এবং সে প্রচণ্ড রাগে ফুঁসছে। এরপর ফিওনা আবার হুইলারের দিকে এগিয়ে যায় এবং বলে, তুমি ভীষণ দুর্বল, তুমি মরতে ভয় পাও, তুমি কাউকে বিশ্বাস করতে পারো না, আর এটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু আমি ভয় পাই না, আমার সেই মানুষটার ওপরে সম্পূর্ণ আস্থা আছে। আমি সবসময় কেবল তার কথাই ভাবি, শুধুমাত্র তার কথাই, আর এই জিনিসটাই আমাকে শক্তিশালী করে তোলে। তাই তুমি আমাকে হারাতে পারবে না। এটা শুনে হুইলার বলে ওঠে, এসব কি আবল তাবল বকছো? ঠিক তখনই ফিওনা থেকে আরও জোরে লাথি মারে, যার ফলে হুইলারের অন্য হাতটিও ভেঙে যায়। সেই সাথে ফিওনার পাও স্থানচ্যুত হয়। হুইলার মনে মনে ভাবে, ওর হাত পা দুটোই স্থানচ্যুত হয়ে গেছে, তাই যদি আমি ওর থেকে দূরত্ব বজায় রাখি তাহলে সেই আর আমার উপর আক্রমণ করতে পারবে না। কিন্তু ফিওনা তার ভাঙা হাত দিয়েই তাকে আবার প্রচণ্ড জোরে ঘুষি মারে। হুইলার ভয়ানকভাবে মাটিতে লুটিয়ে পড়ে এবং এইবার সে জ্ঞান হারায়। তবে ফিওনা এতে একটুও থামে না, সে আবারও তাকে মারার জন্য এগোতে থাকে। ঠিক তখনই টুয়াইলাইট নিজের মুখোশ খুলে তাকে থামতে বলে। সে বলে, তোমাকে ওকে মারার দরকার নেই, আর নিজেকেও মরতে হবে না। ফিওনা তাকে দেখে বিস্মিত হয়। সে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? এবং দ্রুত তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার পা ঠিক না থাকার কারণে সে সেখানেই পড়ে যায়। টুয়াইলাইট এখন বলে, তোমার চেয়ে তো মনে হয় ভালো অবস্থাতেই আছি। এরপর তারা হুইলারকে বেঁধে ফেলে। টুয়াইলাইট বলে, যদি একে একবার জেলে পাঠানো যায় তবে এর কাছ থেকে অনেক তথ্য বের করা যাবে, তবে এই কাজটা হেডকোয়ার্টারের ওপরই ছেড়ে দেওয়া যাক। ফিওনা বলে, বিশ্বাস করা কঠিন, এর মতো লোক তোমাকে হারাতে পারে। কিন্তু তখনই ফিওনা লজ্জায় ভাবতে শুরু করে যে সে কতক্ষণ ধরে জেগে আছে, লয়েড তার সব কথা শুনে ফেলেনি তো। এই ভেবেই ফিওনা রেগে টুয়াইলাইটের দিকে তাকাতে থাকে এবং ভাবে, আমাকে দেখতে হবে ও যেন আমার কথা না শুনে থাকে। যদিও সব শুনে থাকে, তবে আমি আর ওকে জীবিত ছাড়ব না। না না, এসব আমি কি বলছি? টুয়াইলাইট তাকে দেখে ভয় পায় এবং ভাবে, মনে হচ্ছে নাইটফল আমার চেয়েও বেশি রেগে আছে, ওর মুখ তো একেবারে লাল হয়ে রয়েছে। কিন্তু টুয়াইলাইট তাকে শান্ত করার জন্য বলে, আমি জানি তুমি কি বলতে চাও। তুমি সেদিন বলেছিলে আমি মিশনের জন্য একটু বেশিই করে ফেলি। ফিওনা মনে মনে ভাবে, ঠিকই বলেছ, তুমি সবসময় মিশনের জন্য একটু বেশি এগিয়ে যাও। কিন্তু সে বলে, তোমার হাতে এই আঘাত কিভাবে লাগলো? টুয়াইলাইট বলে, যখন আমি ইউরির সাথে লড়ছিলাম তখনই এই চোটটা পেয়েছি। ফিওনা জিজ্ঞাসা করে, তাহলে কি তুমি তাকে শেষ করে দিয়েছ? টুয়াইলাইট বলে, না, ইয়ড আমার সাথে বিয়ে করার জন্য একটাই শর্ত রেখেছিল, যে সে তার ভাইকে খুশি দেখতে চায়। যদি সে তাকে হারায় তাহলে সে বাঁচার আশায় ছেড়ে দেবে, যার ফলে আমাদের মিশন আরও বিপদে পড়তে পারে। এই কথা শুনে ফিওনা ভাবে, যখনই আমি ওকে ইয়রের ব্যাপারে কোনো প্রশ্ন করি ও সবসময় মিশনের অজুহাত দেখায়। তবে তার কথাও একদম ঠিক, কিন্তু এই বিষয়টাকে মিশনের সাথে জুড়ে দেওয়াটা তোমার খুবই নোংরা কৌশল ছিল টুয়াইলাইট। এই বিষয়ে তো আমিও কিছু বলতে পারবো না এখন। টুয়াইলাইট বলে, আমাদের দ্রুত এখান থেকে চলে যেতে হবে, নাহলে গোপন পুলিশ আমাদেরকে তাড়াতাড়ি খুঁজে বের করে ফেলবে। কিন্তু তখনই তাদের পিছনে ক্যাপ্টেন গ্যাসকোয়েন এসে হাজির হয়। টুয়াইলাইট তাকে দেখে চমকে যায়, কিন্তু আসলে সে তাদেরই এজেন্ট। সে ছদ্মবেশ ধারণ করেছিল। সে চিৎকার করে বলে, গল্প করার জন্য এটা খুব বিপজ্জনক জায়গা, তাড়াতাড়ি চলো এখান থেকে। টুয়াইলাইট তাকে দেখে খুবই খুশি হয়। সে তাকে হুইলারকে তুলে নিতে বলে এবং নিজে ফিওনাকে কোলে তুলে নেয়। ফিওনা এটা দেখে খুবই লজ্জা পায় এবং বলে, আমি ঠিক আছি, আমি নিজের পায়ে হাঁটতে পারি। টুয়াইলাইট বলে, তুমি কি পাগল হয়ে গেছো? ওরা আমাদের সহজেই ধরে ফেলবে, তুমি সব সময় মিশনের চক্করে একটু বেশিই করে ফেলো। ফিওনা বলে, বাহ, কে বলছে এই কথা? এজেন্ট বলে, তোমরা দুজনেই একটু এবার বেশি বেশি করে ফেলেছ। কিন্তু ফিওনা মনে মনে ভাবে, আমি এটা আর দেখতে পারছি না, তাড়াতাড়ি আমাকে নিচে নামাও, নাহলে এইবার আমার হৃৎপিণ্ড ফেটেই যাবে। লয়েডের কাঁধে থেকে সে তার নিজের ইমোশনকে আর কন্ট্রোল করতে পারছে না। এরপর তারা সবাই নর্দমা থেকে লুকিয়ে বের হয় এবং তাদের গাড়িতে উঠে বসে। দ্বিতীয় এজেন্ট বলে, আমাদের ভাগ্য ভালো যে এখানে কোনো পুলিশ মোতায়েন করছে না, কোনো কারণে ওরা এতে পুলিশকে জড়ায়নি। টুয়াইলাইট বলে,
তবে হুইলারকে ধরে আমরা সাময়িকভাবে পশ্চিমকে রক্ষা করতে পেরেছি। এজেন্ট এর উত্তরে বলে, হ্যাঁ, তবে শোনা যাচ্ছে যে আমাদের সোর্সও ধরা পড়েছে। তখন দ্বিতীয় এজেন্ট বলে, তাহলে তো এটা আমাদের জন্য খুব একটা পরিষ্কার বিষয় নয়। তখনই প্রথম এজেন্ট টয়লেটকে বলে, আজকের জন্য অনেক হয়েছে, চলো এবার কোথাও গিয়ে ড্রিঙ্ক করি। এই কথা শুনে টয়লেট চমকে যায় এবং বলে, না না, আমি এটা করতে পারবো না। আমি জরুরি অবস্থার জন্য এখানে এসেছিলাম। যদি আমি তাড়াতাড়ি বাড়ি না যাই তবে বড় সমস্যায় পড়ব। এজেন্ট বলে, সব সময় সেই ফ্যামিলি ম্যানদের মতো কথা, কখনো তো ফ্যামিলি ম্যানের ভূমিকা থেকে বেরিয়ে এসো। টয়লেট বলে, কিন্তু ফ্যামিলি ম্যান হওয়াটাই তো আমার মিশন, আর বিশেষ করে আজকের জন্য। এজেন্ট জানতে চায়, তাহলে কি তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে? যেটা শুনে ফিওনা খুবই খুশি হয়। টয়লেট বলে, আমি জানি না এটাকে ঝগড়া বলা উচিত কিনা, তবে এমনটা বলা যেতে পারে যে ওর অনুভূতিগুলো বুঝতে আমার খুবই সমস্যা হচ্ছে। এজেন্ট বলে, আচ্ছা, তাহলে মহৎ টয়লাইটের সাথেও এরকম হয়? ফিওনা ভাবে, তাহলে কি এটাই আমার সুযোগ ওর স্ত্রীর ভূমিকা পালন করার? সে বলে, তাহলে তো আমাদের মিশন বিপদে পড়েছে, আমার তোমাকে সাহায্য করা উচিত। সেভাবে সাহায্য করার বাহানায় কথাটা এগিয়ে নিয়ে যাব এবং তারপর আমি ওর স্ত্রী হয়ে যাব। কিন্তু এই শুনে টয়লাইট বলে, আর এজেন্টও বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার আপাতত হাসপাতালে যাওয়া উচিত। এরপর লয়েড আবার নিজের বাড়িতে ফিরে আসে। সেভাবে আজকের দিনটা অনেক বড় ছিল। এটা দেখে এমন মনে হচ্ছে যেন আমি বহু বছর পর বাড়ি ফিরছি। লয়েড দরজার বাইরে দাঁড়িয়ে ভাবে, আমাকে ইয়রের রাগের কারণ খুঁজে বের করে তাকে শান্ত করতেই হবে। আর এরপর যখনই সে ভেতরে যায়, ইয়র খুবই খুশি হয়ে তাকে স্বাগত জানায়। এইটা দেখে লয়েড অবাক হয়ে যায় এবং ক্লান্তির কারণে সেখানেই পড়ে যায়। ইয়র তাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? টয়লাইট চিন্তিত হয়ে ভাবে, মনে হচ্ছে আমি মিশনের জন্য একটু বেশিই খেটে ফেলেছি, আমাকে সতর্ক থাকতে হবে। কে জানে এই হাসির পিছনে কোন ঘৃণা লুকিয়ে আছে। ইয়র থেকে জিজ্ঞাসা করে, তোমার মুখের কি হয়েছে? লয়েড বলে, জরুরি অবস্থায় আজ একজন কুস্তিগির চলে এসেছিল, তাই আমার এমন অবস্থা হয়েছে। লয়েড ইয়রের কাছে আনিয়ার কথা জিজ্ঞাসা করে। ইয়র বলে, আনিয়া ও তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, তোমারও এখন শুয়ে পড়া উচিত। কিন্তু লয়েড বলে, তার আগে আমি তোমার সকালের কথাগুলো জানতে চাই এবং হঠাৎ চলে যাওয়ার জন্য আমি ক্ষমা চাইছি। এটা শুনে ইয়র বলে, না না, তেমন কোনো ব্যাপার নয়, বরং আমারই তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত। আসলে আমি বন্ধুদের কাছ থেকে তাদের স্বামীদের নিয়ে অভিযোগ শুনেছিলাম, তাই আমার মনে হয়েছিল যে অভিযোগ করাটা খুবই স্বাভাবিক, আর এটাই একটা স্বাভাবিক দম্পতির লক্ষণ, তাই আমি সেসব বলেছিলাম। এই কথা শুনে লয়েডের প্রচণ্ড মাথা ঘোরা শুরু হয় এবং সে সেখানেই পড়ে যায়। সে ভাবে, আমার কাছে এখন এই সমস্ত শোনার, বোঝার বা কিছু বলার মতো একটুও শক্তি অবশিষ্ট নেই। ইয়র দুশ্চিন্তা করে বলে, অ্যাম্বুলেন্স ডাকবো নাকি? লয়েড তাকে বলে, না না, তার কোনো প্রয়োজন নেই। তবে কি তুমি আমার উপরে একটা দয়া করতে পারো? তুমি আজকের আর আগামীকালের সমস্ত বাড়ির কাজগুলো সামলে নেবে দয়া করে। এই কথা শুনে ইয়র খুবই খুশি হয়। তাকে খুশি দেখে লয়েড জিজ্ঞাসা করে, তোমাকে কাজের কথা বললাম আর তুমি এত খুশি কেন? ইয়র বলে, আমার মনে হয় আমি আসলে যা চাইছিলাম তা অভিযোগ ছিল না, বরং আমি তোমার কাজে আসতে চেয়েছিলাম। আমি জানি তুমি সব কাজেই পারদর্শী, কিন্তু আমি চাই যখন তোমার প্রয়োজন হবে তখন আমিও তোমাকে সাহায্য করব। তাই সবসময় নিখুঁত হওয়ার চেষ্টা করো না, আর এখন তোমার সাহায্য চাওয়াতে আমি খুবই খুশি। এই কথা শুনে লয়েড একটু হালকা হাসে এবং বলে, এটা শুনে সত্যিই ভালো লাগলো, কিন্তু তার ভেতরে চিন্তা একেবারেই আলাদা। আমি যে জগতে বাস করি সেখানে শুধুমাত্র নিখুঁত মানুষই টিকে থাকতে পারে। হুইলারকে দেখে বুঝলাম যে আমারও দুর্বলতা আছে, আর এরই মধ্যে ইউরি এসে সেখানে হাজির হয়। ইয়র তাকে দেখে অবাক হয়ে বলে, তোমার তো চোট লেগেছে, আজ সবাইকেই কি হয়েছে? ইউরি একটু বিরক্ত হয়ে বলে, সবাই মানে? আর তারপর সে লয়েডের দিকে অস্বস্তিকর দৃষ্টিতে তাকায়। সে লয়েডের প্রতি সন্দেহ করে, কিন্তু লয়েড স্বাভাবিক ভঙ্গিতেই বলে, আমার এই অবস্থা ওই একটা কুস্তিগিরির জন্য হয়েছে। এরপর সে চা বানাতে শুরু করে, কিন্তু হাত তুলতে গিয়ে সে একটু কষ্ট পায়, আর এই ছোট্ট বিষয়টাই ইউরির চোখ এড়ায় না। তার মনে সন্দেহ জাগে যে এই হাতেই তো টয়লাইট আহত হয়েছিল। সে এগিয়ে গিয়ে লয়েডের হাত খুঁটিয়ে দেখে, কিন্তু কোনো আঘাতের চিহ্ন পায় না। সে হতবাক হয়ে যায়। ইয়র অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি করছো তুমি এসব? ইউরি দ্রুত অজুহাত বানায়, আমি শুধু ওর হাতটা একটু ওপরে তুলছিলাম, আগুনে যেন না লাগে সেই কারণে। আর ভেতরে ভেতরেই সে ভাবে, না না, ও টয়লাইট হবে না।
আমার মতো দেখতে হতে গেলেই টয়লেটের আমার উপর নজর রাখতে হবে, সেটা তো প্রয়োজনীয় না। আর এরপর ইউরিকে চলে যেতে বলে, কারণ লয়েড খুবই ক্লান্ত। সে লয়েডকে স্নান করে বিশ্রাম নিতে বলে। লয়েডও এতে খুশি হয়। আর স্নানের সময় আমরা জানতে পারি যে লয়েড আগে থেকে ইউরির সন্দেহের কথা আন্দাজ করেছিল, তাই সে এমন একটা বিশেষ ব্যান্ডেজ বেঁধেছিল যেটা দেখতে একরকমই স্কিনের মতো। সে চিন্তিত হয়ে ভাবে ও হয়তো আমার ওপর সন্দেহ করেছিল। এরপর স্নান শেষে বেরিয়ে সে হঠাৎই পোড়া গন্ধ পায় এবং ধোঁয়া দেখতে পায়। তার মনে হয় ইউরি আবার ফিরে আসেনি তো। কিন্তু বাইরে এসে সে দেখে ইয়র ভুল করে শার্ট ইস্ত্রি করতে গিয়ে পুড়িয়ে ফেলেছে। লয়েড দীর্ঘশ্বাস ফেলে ভাবে, আমি আর পারছি না, আমি সত্যিই এবার ক্লান্ত হয়ে পড়েছি, আমার না বিশ্রাম নেওয়ার দরকার। এদিকে আমরা দেখি ফিওনা হাসপাতালে ভর্তি। তার হাত পা মারাত্মকভাবে ভেঙে গেছে। তার সাথে দেখা করতে আসে ডিরেক্টর গৌরী। সে বলে, শুনেছি তুমি সিঁড়ি থেকে পড়ে গেছো। আর তারপর সে হালকা হেসে বলে, তুমি হয়তো দুনিয়ার সবচেয়ে বড় বোকা, কিন্তু খুবই মিষ্টি। ফিওনা এখন ঠান্ডা গলায় বলে, আমি ঠিক আছি, এখন আপনি যেতে পারেন। গৌরী হতভম্ব হয়ে যায়। আমি তোমার জন্য ভিআইপি রুম বুক করেছি, আর তুমি আমাকে এমন বলছো? ফিওনা অনিচ্ছায় বলে, ঠিক আছে, তার জন্য ধন্যবাদ, কিন্তু এখন দয়া করে এখান থেকে যান। ঠিক তখনই একটা নার্স এসে গৌরীকে প্রায় ধাক্কা দিয়ে বের করে দিতে শুরু করে। গৌরী হঠাৎ মনে করে, ও হ্যাঁ, আমি তো এটা দিতে এসেছিলাম। সে একটা ভিআইপি ফাইল ফিওনার হাতে দেয়, যেটাতে ভিআইপি রোগীদের তথ্য আছে, যাদেরকে ডাক্তার ফরজার মানে লয়েড দেখছে। ফিওনা প্রশ্ন করে, আপনি তো এটা নিজেই দিতে পারতেন, এটা আমাকে কেন দিচ্ছেন? গৌরী মনে মনে ভাবে, প্রথম কথা তো লয়েডের সাথে কথা বলতে আমার বিরক্ত লাগে, আর তাছাড়াও আমার তো তোমার সাথে দেখা করার একটা অজুহাতও দরকার ছিল, তাই না? এই সমস্ত ভাবে ঠিকই, কিন্তু মুখে সে বলে, আজ তো ছুটিতে আছে না, তাই আমি কাকে দিতাম বলো? এরপরে নার্স গৌরীকে জোর করে বের করে দেয়। আর পরে জানা যায় যে সে নার্স আসলে হলো সিলভিয়া, ওয়াইসের হেড। ফিওনা এখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি এখানে, আপনি কি করছেন? সিলভিয়া বলে, বড়দের সাথে কেউ এইভাবে কথা বলে? ফিওনা চারিদিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, এখানে কি কোনো মাইক আছে? সিলভিয়া বলে, না না, আমি সব চেক করে নিয়েছি, কোথাও কিচ্ছু নেই। তারপর সে ফাইল খুলে দেখে এবং বলে, হাসপাতালের মিশন ভালোভাবেই এগোচ্ছে। ফিওনা বিরক্ত হয়ে বলে, আপনার কাজ শেষ হলে না আপনি এখন আসতে পারেন। সিলভিয়া রেগে গিয়ে প্রায় তাকে মারতেই যায়। আমি এখানে তোমার জায়গায় কাজ করছি, লোকের অভাব, তুমি কি বুঝতে পারছো না? ফিওনা শান্ত হয়ে বলে, আমার ব্যথা হচ্ছে, থামুন, না হলে আমি নার্স ডাকবো। সিলভিয়া হেসে বলে, এই পোশাকটা পরার ইচ্ছেও ছিল আমার একটু, তাই আমি আসলাম নার্স হয়ে। এরপর সে রিপোর্ট দিয়ে জানায় যে তোমার অনেক হাড় ভেঙে গেছে, কিন্তু তাও বলতে গেলে খুব একটা ক্ষতি হয়নি, আর খুব তাড়াতাড়ি তুমি কাজে ফিরতে পারবে। ফিওনা মনে মনে ভাবে, ইয়রের বিরুদ্ধে ট্রেনিং নেওয়ার ফলে কি এই অবস্থা হয়েছে? সিলভিয়া এখন তার মাথায় হাত বুলিয়ে বলে, হুইলারকে ধরছো ভালো কাজ, কিন্তু নিজের সীমা ভুলে যেও না, নিজের জন্য না আর তার জন্যও না। ফিওনা বুঝতে পারে যে সে টয়লেটের কথা বলছে। সে এখন লজ্জায় লাল হয়ে যায়, এইটা ভেবে যে সিলভিয়া আগে থেকেই জানতো যে ফিওনা লয়েডকে পছন্দ করে। যাই হোক, আমরা আবার ফিরে আসি লয়েডের বাড়িতে, যেখানে আনিয়া এখন অবাক হয়ে বলে, মায়ের রান্না তো বেশ ভালো হয়েছে, মানে একটু হলেও ভালো হয়েছে আর কি। ইয়র খুশি হয়ে বলে, সকালে আমি রেসিপি দেখে বানিয়েছি। এরপর সে লয়েডকে বলে, তুমি আজকে বিশ্রাম নাও। এদিকে আনিয়া এখন লয়েডের মন পড়ে ফেলে। সে বুঝতে পারে যে বাবা গতকাল গুপ্তচরদের সাথে লড়াই করেছেন। সে জিজ্ঞাসা করে, আমরা কি তাহলে বাইরে যেতে পারবো না? লয়েড বলে, না না, আজ আমার একটু বিশ্রামের দরকার। আনিয়া বলে, কিন্তু আমি তো তোমার সাথে খেলবো ভেবেছিলাম। যাই হোক, আপনি নিন, বিশ্রামই করুন। আর এরপর শুরু হয় মজার পার্টটা। আনিয়া বিভিন্ন রকম পশুর ছবি আঁকতে শুরু করে, আর সেখান থেকেই তার বন্ডকে সিংহ বানানোর কথা মাথায় আসে। বন্ড এখন হিংসায় নিজেকে সিংহর মতো বানাতে গিয়ে একটা হাস্যকর অবস্থা তৈরি করে, আর তারপর হাতি, জিরাফ সব কিছুই হতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ইয়র বলে, এতে ওর চোট লাগতে পারে, তাই এই সমস্ত ওকে করতে বলো না। এরপর হঠাৎ বলে, চলো আমরা ওর গলা আর পা ভিজিয়ে দিই, তাহলে ওর গলাগুলো সরু হয়ে ওকে জিরাফের মতো লাগবে। কিন্তু জল এনে ভেজানোর পর বনকে দেখে এখন পাহাড়ি ছাগলের মতো মনে হচ্ছিল। ইয়র এখন লজ্জা পেয়ে বলে, দুঃখিত, তুমি যেমন আছো তেমনই ভালো। এরপরে আনিয়ার আবার অন্য জিনিস মাথায় চাপে যে তার এখন চুলটা চকচক করতে হবে, তাই ইয়র এখন তার চুল আঁচড়ে দেয়, আর সেটা সত্যিই চকচক করতে শুরু করে। ঠিক এই সময় বাড়িতে ফ্র্যাঙ্কি আসে। আনিয়া বলে, দেখুন আমি কত চকচক করছি। তারপর সে ফ্র্যাঙ্কির চুল নিয়ে কথা বলতে শুরু করে।
ফ্র্যাঙ্কি এখন ভয়ে চিৎকার করে আর বলে, তোমরা কি বলতে যাচ্ছ? আসলে আনিয়া ফ্র্যাঙ্কির চুলটাও আঁচড়াতে যাচ্ছিল। লয়েড এত কিছু শুনে বাইরে বেরিয়ে আসে যে কি হচ্ছে বাইরে, কিন্তু এই সমস্ত কাণ্ড কারখানা দেখে সে আরও বিরক্ত হয়ে আবার ঘরে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে আনিয়া ঘুমিয়ে পড়েছে আর তার আসছে একটা সুন্দর স্বপ্ন, যেখানে আনিয়া আর বন্ড একসাথে খেলছে। শান্ত মিষ্টি একটা মুহূর্ত, ঠিক যেইভাবে আমরা স্পাই এক্স ফ্যামিলির সিজনকে এন্ড হতে দেখতে চাই। এই পুরো সিজনটা এবং এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু লাইক করে এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এইরকমই আরও অনেক সিরিজ দেখার জন্য আমাদের চ্যানেল ট্র্যাক অ্যানিমিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আমরা এখন থেকে কি করব, আমরা কোনো অনগোয়িং সিরিজ চালাবো না, আমরা একটা কমপ্লিটেড সিরিজকে ধরবো এবং সেইটারই পরপর এপিসোড দিতে থাকবো। খুব বেশি ভিডিও দেবো সেটা আমি বলছি না, হয়তো সপ্তাহে 2, 3 বা 4টি ভিডিওই আসবে, কিন্তু সেইটা একটা সিরিজেরই হবে। আমরা একসাথে অনেকগুলো সিরিজ চালাবো না। তা আপনারা কিন্তু বলতে পারেন যে এরপর আমরা কোন সিরিজ চালাতে পারি। যেই কমেন্টে সব থেকে বেশি লাইক আসবে আমরা এরপর সেই সিরিজটাই শুরু করব। তাহলে চটপট নিজের পছন্দের অ্যানিমের নামটা কমেন্টে জানিয়ে দিন। আর যদি সবাই সেটাকে লাইক করে তাহলে পরবর্তী সিরিজ আসবে আপনার ইচ্ছেতে। দেখা হচ্ছে আপনার সাথে এরকমই অন্য একটা ভিডিওতে। বাই বাই।